আচ্ছা চলো তাহলে আমরা লাস্ট ডেরিভেশনটা করবো ডাইপোলে, যেটা ওটা জেনারেল ফর্মটা। হ্যাঁ, তাহলে হেডিংটা দেবে এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। না, এটা কোনো আলাদা নাম নেই, এটা পুরোটাই লিখতে হবে। এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, expression of electric field intensity at any point at any point due to an electric dipole। মানে একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব যে কোনো একটা পয়েন্টে। না, ওটা তো অ্যাক্সিস ছিল আর মিড পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা যে কোনো বাইরে যে কোনো একটা পয়েন্টে। তাহলে আমরা ডায়াগ্রামটা আগে ড্র করি। দেখো মাইনাস কিউ এখানে, প্লাস কিউ এখানে থাকবে, তো এটা ডাইপোলটা হলো। ডায়াগ্রামটাকে ভালোভাবে দেখবে, কারণ ডায়াগ্রামটাই মেন এখানে বোঝার জিনিস আছে। তো ধর এটা মিড পয়েন্ট, এবার আমরা কি করেছিলাম, সবসময় মিড পয়েন্ট থেকে পয়েন্টটা নিয়েছিলাম ডিস্টেন্সটা। তো ধরে নাও আমি র্যান্ডামলি কোনো একটা জায়গায় পয়েন্ট ধরবো যেটা এইখানে, সাপোজ এইখানে অ্যাক্ট করছে, এইখানে আছে এই পয়েন্টে। তাহলে এখানে আমি কাকে রাখবো, একটা +1 চার্জকে। তাহলে এখানে আমাকে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে হবে, যেটা কত অ্যাঙ্গেল করেছে, থিটা। আচ্ছা, এবার আমরা আরেকবার কি জানি যে মাইনাস থেকে প্লাসের দিকে ডাইপোল মোমেন্ট অ্যাক্ট করবে, তাই তো? তাহলে এদিক থেকে এদিকে যাবে ডাইপোল মোমেন্ট পিটা, সরি পি ভেক্টর। তাহলে এদিকে যাবে তো পি ভেক্টরটা। তাহলে দেখো তো এই পি ভেক্টরের দুটো কম্পোনেন্ট পাবো না আমরা? পি ভেক্টরে কটা কম্পোনেন্ট পাবো? দুটো না? একটা কোন দিকে, একটা এই দিকে। কত? পি কস থিটা, তাই তো? এদিকে কি পাবো? পি কস থিটা। আর পি সাইন থিটাতে কোন দিকে পাবো? এর ওপর পারপেন্ডিকুলার এরকম। তাহলে এটা হয়ে যাবে পি সাইন থিটা। না, এখানে দুটো ডাইপোল থাকবে। দেখো পুরোটা করি তাহলে বুঝতে পারবে। না না না, ওইভাবে হয় না। আমাদের হচ্ছে ডাইপোলটা থ্রু দ্য এবি অ্যাক্ট করছে না, থ্রু এবি। দুটো না তো, একটাই তো। আমি জাস্ট ডিরেকশনটা দেখিয়েছি দুবার করে, তুমি এখানে দিও না। আমি দুটো ডাইপোল বলিনি যে এও একটা ওবি একটা, জাস্ট আমি একটাকে দুবার ড্র করেছি, লিখেছি, জাস্ট ড্র করিনি, লিখেছি। তাহলে আমার এই পিকে দেখো দুটো কম্পোনেন্টে ব্রেক করলাম। এবার ভালোভাবে বুঝবে, এই জায়গাটাই বোঝার, বাকি আর কিচ্ছু নেই এখানে। তো এই দেখো, তো এই পয়েন্ট সি যেটা আছে, তাহলে আমাদের এখানে দেখো ডাইপোল মোমেন্ট দুটো পার্টে ব্রেক হয়ে গেছে, একটা কস কম্পোনেন্টে, একটা সাইন কম্পোনেন্টে। এবার ভালোভাবে বুঝবে। হ্যাঁ, এখন সব ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি আমরা। তাহলে এবার দেখো এই যে পয়েন্ট সিটা আছে, তার যে পজিশন উইথ রেসপেক্ট টু দ্য ডাইপোল মোমেন্ট পি কস থিটা, মানে এই যে পি কস থিটা ডাইপোল মোমেন্টটা আছে বা ডাইপোলটা আছে, তার রেসপেক্টে যে সি পয়েন্টটা ওর অ্যাক্সিসের ওপর আছে না, অ্যাক্সিয়াল পয়েন্ট। কেন পি কস থিটা কোন দিকে অ্যাক্ট করছে? ওসি তো। আর সিটা কোথায় আছে? ওর অ্যাক্সিসের ওপরই তো। তাহলে আমরা বলতে পারি যে সি এর যে কনফিগারেশন বা পজিশন যেটা যাই বলি, সেটা পি কস থিটার জন্য কোনটা? ফার্স্ট এড, যেটা অ্যাক্সিয়ালটা, তাই না? আর আমরা অ্যাক্সিয়ালের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে যেদিকে ডাইপোল মোমেন্ট অ্যাক্ট করে ইলেকট্রিক ফিল্ডও সেদিকে অ্যাক্ট করছিল, 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। এই জন্য লিখতে বলেছিলাম আমি, লিখেছিলাম না যে ইলেকট্রিক ফিল্ড যেদিকে, না কোথায় অপোজিট, হ্যাঁ ওসি। তার মানে পি কস থিটা ডাইপোলের জন্য সি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা কোন দিকে হবে? পি কস থিটা যেদিকে সেদিকেই, কেন 0 ডিগ্রি অ্যাঙ্গেল তো। তাহলে আমি কি ড্র করবো? তাহলে এখানে সাপোজ এটাকে আমি E1 লিখে দিচ্ছি। দেখো ক্লিয়ার তো? আচ্ছা, সিমিলারলি দেখো, যদি আমি পি সাইন থিটার জন্য, এই যে এটার জন্য যদি আমি বলি সি পয়েন্টের কোন কনফিগারেশন আসবে, দেখো তো পারপেন্ডিকুলার বাইসেক্টরটা আসবে, মানে ইকুইটোরিয়াল। কেন? কারণ সাইন কম্পোনেন্ট আর কস কম্পোনেন্ট তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় না। পি সাইন থিটা কোথায় হবে? পি কস থিটার উপর পারপেন্ডিকুলার তো, কারণ সাইন আর কস তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় না। মানে এটা আর এটা পারপেন্ডিকুলার অ্যাকচুয়ালি, মানে এই ওসিটা এর ওপর পারপেন্ডিকুলার, তাই তো হওয়া উচিত। সাইন কম্পোনেন্ট আর কস কম্পোনেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি না? তো কস কম্পোনেন্ট এটা
এটা সাইন কম্পোনেন্ট, তাহলে কস কম্পোনেন্টটা সাইনের ওপর কী হবে, পারপেন্ডিকুলার না? বোঝা গেল তো? তাহলে এই পি সাইন থিটার জন্য সি পয়েন্টের কনফিগারেশন কোনটা হলো, পারপেন্ডিকুলার বাইসেক্টর বা ইকুইটোরিয়াল, তাই তো? দেখো এটা বোঝা গেল কি না বলবার একবার? আমি বললাম পি কস থিটা আর পি সাইন থিটা তো পারপেন্ডিকুলার হয়, সেটা জানি তো আমরা, সাইন আর কস কম্পোনেন্ট। তাহলে পি সাইন থিটার ওপরে পি কস থিটা লাইনটা কি, পারপেন্ডিকুলার। তাহলে এই সি পয়েন্টের কনফিগারেশন ফর পি সাইন থিটা কী হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর বা ইকুইটোরিয়াল পজিশন। আর আমরা একটু আগেই দেখলাম কি, যে ইকুইটোরিয়াল পজিশনে ডাইপোল মোমেন্ট যেদিকে হয় ইলেকট্রিক ফিল্ড তার ঠিক কি অপোজিটে হয়। তাহলে পি সাইন থিটা কোন দিকে আসে, পি সাইন থিটা ডাইপোল ইলেকট্রিক ফিল্ড প্রোডিউস করতে 1 কুলম্ব চার্জের উপর, হ্যাঁ সেটা অপোজিটে হবে। তাহলে পি সাইন থিটা নিচের দিকে, তাহলে ওর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, ওপরের দিকে, মানে কোন দিকে, এইখানে, তাই তো? তাহলে এটা কি E2 দিলাম, তাহলে এদের রেজাল্টেন্ট কোন দিকে হবে, মাঝখান থেকে, সেটা ধরো E দিলাম, আর অ্যাঙ্গেলটা ধরো ল্যামডা ধরে নিলাম আমরা। হ্যাঁ দেখো ডায়াগ্রাম ক্লিয়ার, সুন্দর ডায়াগ্রাম। ক্লিয়ার কি না দেখো, সিম্পল তো। আচ্ছা এবার দেখো কত মানে এবারে আর কিছু ডিফিকাল্ট নেই, এতটাই ডিফিকাল্ট ছিল বোঝার, এবার আর কিচ্ছু নেই। আমরা অ্যাক্সিয়াল পজিশনে কত ডাইপোল মোমেন্ট লিখেছিলাম, সরি ইলেকট্রিক ফিল্ড কত লিখেছিলাম, 1/4πε0 2p/r3, মনে আছে? তাহলে আমরা এখানে E1 কত লিখব, 1/4πε0 2p তো লিখবো না, কি লিখবো, p cos θ, 2p cos θ/r3। আর ইকুইটোরিয়াল কত লিখেছিলাম, শুধু p/r3 না? এখানে ডাইপোল কম্পোনেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড প্রোডিউস হচ্ছে, হ্যাঁ মানে ডাইপোল মোমেন্ট, এখানে ডাইপোলকে দুভাবে ব্রেক করে দিয়েছি। এবার একটা ডাইপোলের জন্য E1, একটা ডাইপোলের জন্য E2। তাই এটা কত লিখবো, p sin θ/r3, কারণ ওর ফর্মুলা কী ছিল, অনলি p/r3। তাই এটা কী লিখবো, p sin θ/r3। ক্লিয়ার তো? এবার দেখো তো E1 আর E2 তো পারপেন্ডিকুলার, তাহলে E কী করে ফাইন্ড করতে হয়, রেজাল্টেন্ট রুট আন্ডার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। এবার এরপরে হতো 2E1 E2 cos θ, তো 0 হয়ে যাবে, জাস্ট এটা থাকবে। যদি আমি এটাকে করি, এখানে পুট করি, তাহলে 1/4πε0 1/4πε0 p/r3 সব তো কমন চলে আসবে বাইরে, তাই তো? দেখো 1/4πε0 p/r3 সবটাই কি আসবে, কমন, স্কোয়ার আছে তো, তো বাইরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি লিখবো, 1/4πε0 p/r3 রুটের বাইরে চলে আসলো, ভেতরে কি থাকবে দেখো তো, 2 cos θ হোল স্কোয়ার প্লাস সাইন θ হোল স্কোয়ার। তাহলে 2 cos θ হোল স্কোয়ার কত হবে, 4 cos স্কোয়ার θ, 4 cos স্কোয়ার θ প্লাস কি সাইন স্কোয়ার θ। এবার না, এবার দেখো আমরা সাইন স্কোয়ার থিটাকে কী লিখতে পারি, 1 - cos স্কোয়ার θ। সাইন স্কোয়ার থিটা কী জানি, 1 - cos স্কোয়ার θ। তাহলে 1 - cos স্কোয়ার θ, তাহলে একটা cos স্কোয়ার θ কমে যাবে, তাহলে ই কত আসবে, 1/4πε0 p/r3 রুট আন্ডার কি 3 cos স্কোয়ার θ প্লাস 1। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। আর এখান থেকে একটা ম্যাজিক দেখতে পারবো আমরা, হ্যাঁ ম্যাজিকই বলবো, কারণ আমরা এখান থেকে দেখো বাকি দুটো ফর্মুলা কত ইজিলি ডিরাইভ করতে পারবো। দেখো তো কীভাবে করবো, ধরো যদি আমার এই পয়েন্ট সিটা এখানে না নিয়ে যদি আমি এখানে নিতাম, তাহলে থিটা কত ডিগ্রি হতো, 0 না? তো থিটা 0 পুট করলে কত হবে, cos স্কোয়ার 0 1, তো 3 + 1 4, 4 এর রুট 2, 2p/r3 চলে আসলো অ্যাক্সিয়াল। এবার যদি সি পয়েন্টটা এখানে না নিয়ে আমি যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর স্ট্রেট নিতাম, থিটা কত আসতো, 90, তো cos 90 কত হয় 0, তো রুট 1 কত 1, শুধু আসতো কি p/r3। তাহলে ইকুইটোরিয়ালে কী এসেছিলো, এটাই তো এসেছিলো p/r3, তো হয়ে গেল জেনারেল ফর্ম। ক্লিয়ার তো? এবার জাস্ট একটা ছোট্ট কাজ বাকি, ডিরেকশনটা ফাইন্ড করা। তো ডিরেকশনটা দেখো কীভাবে ফাইন্ড করবো,
ডিরেকশন বার করি কি দিই, ট্যান ল্যামডা দিই, তাই তো? তো ট্যান ল্যামডা মানে কি হয়, পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলার তো E2 আর বেস কত E1, তাহলে কি লিখবো E2 বাই, হ্যাঁ তিনটেই আসবে। তাহলে E2 কত দেখো এটা, আর বাই E1। তো যদি E2 বাই E1 করি সব ক্যান্সেল আউট হয়ে যাবে, কি পড়ে থাকবে বলো? E2 বাই E1 করলে সব তো ক্যান্সেল আউট হয়ে যাবে, কি পড়ে থাকবে? সাইন থিটা বাই 2 কস থিটা। E2 বাই E1 করলে সব তো ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু পড়ে থাকবে ওপরে সাইন থিটা, নিচে 2 কস থিটা। তাহলে হয়ে গেল তোমার ট্যান ল্যামডা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই 2 কস থিটা। তাহলে এটাকে লিখতে পারি আমরা হাফ ট্যান থিটা। তাহলে কত আসবে 1/2 ট্যান থিটা। তার মানে ল্যামডা কত আসবে, ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। So this is the required expression of direction. Complete হয়ে গেল পুরোটা, ঠিক আছে? দেখে নাও। ক্রেজি জিনিস।